সংস্কার কার্যক্রম এবং আগামী দিনের কর্মপরিকল্পনা দেশবাসীর সামনে বিস্তারিতভাবে তুলে ধরতেই আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিশেষ সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইং এর পক্ষ থেকে আপনাদেরকে এই সংবাদ সম্মেলন কভার করতে আসায় শুভেচ্ছা জানাচ্ছি। এই সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যতম মুখপাত্র জনাব সালেহ শিবলি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইং এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন। উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহমুদুর রহমান, উপপ্রেস সচিব সুজাল মাহমুদ, উপপ্রেস সচিব শাহজাদ স্বাধীন এবং সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির ও আশরাফা এমদাদ। সহকারী প্রেস সচিব নাজমুল খান। জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান সরকার যেসব বিশেষ দিকগুলো নিয়ে কাজ করে যাচ্ছে সেসবের বিস্তারিত আজকের সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস উইং এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রোহন শুভেচ্ছা বক্তব্য দিতে আসছেন। বক্তব্য দিচ্ছেন জনাব আতিকুর রহমান রোহন। আমি আপনাদের সামনে কিছু কথা বলি, এটা হচ্ছে শুভ সূচনা। এটা আপনাদের যে আজকে মূল প্রতিপাদ্য যে কতগুলো হবে সেগুলো দিয়ে আসবেন আমাদের প্রেস সচিব এবং আমাদের মুখপাত্র মাহদি আমিন। তবে আমার মনে একটি কথা আছে যেগুলো আমি সম্মান করে থাকি, আমি সেটাই বলবো। দেখুন, আমরা গত 17-18 বছর দুঃশাসনে যখন ছিলাম তখন দেখেছি আমাদের সংবাদপত্রের একটি হস্তক্ষেপ, বিভিন্ন কালা আইন, যে আইনগুলো আমাদের বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এগুলো বিষয়ে উনি কিন্তু অতি সাদাসিধা ভাবেই যেগুলো আমাদেরকে বলা হচ্ছে এগুলো করতে। আমরা কিন্তু আপনাদের সংবাদপত্রের স্বাধীনতা যতটুকু থাকা প্রয়োজন আপনি কিন্তু আমাদের এই গত 5 মাসে সেভাবে চালাচ্ছেন। আমি সরাসরি বলতে চাই যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম সম্পূর্ণ পূর্ণ স্বাধীনতা স্বাধীনভাবে চলছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু সাংবাদিক, আমি আপনাদেরকে সরাসরি বলছি না, কিছু সাংবাদিক কিছু নিউজ পরিবেশন করছে স্বাধীনতা স্বাধীন সংবাদ পরিবেশনের অন্তরালে এই কাজগুলো করা হচ্ছে। আমি আগ্রহ বলছি যে কথা আমি বলবো তার আগে আমি আগ্রহ বলছি যে আপনাদেরকে নাম বলবো কিছু সাংবাদিক, ওনারা যেভাবে এই নিউজগুলো পরিবেশন করছে এটা মানে যেটা আমি বলবো এটা একটা অপসাংবাদিকতা। আমি আশা করবো
তাদের বিরত থাকার জন্য। কারণ আমরা বিএনপি সরকার, আমরা সংবাদ স্বাধীনতার বিষয়। সম্প্রতি একটি আন্দোলন শেষ হয়েছে, যেটা আমি বলবো এই আন্দোলনে প্রকৃত ছাত্র যদি 15 জন নেমে থাকে, এর মধ্যে আপনার ওই যে বলেছি যে অপসাংবাদিকতা, কিছু মোবাইল সাংবাদিক বলেই বললাম, কিছু মোবাইল সাংবাদিক। আমি আমাদের কিছু সাংবাদিক ভাইদের সবসময় খোঁজ নিয়েছি, উত্তরা প্রান্তরের সচিবালয়ের সামনে সবসময় খোঁজ রেখেছি কোথায় কি হচ্ছে। আমি খুব সম্ভব ইন্টারভিউটার মোল্লাকে জিজ্ঞেস করেছিলাম যে উত্তরায় এই মুহূর্তে কি অবস্থা। তখন বললো ভাই তারা এখানে আন্দোলন করবে, কিছু সাংবাদিকদের কিছু ছেলেপেলে দেখছি। আমি কি এরা কি ছাত্র? তখন বলছে হ্যাঁ আইডি কার্ড দেখে হচ্ছে ছাত্র। সংখ্যা কত হবে? 15 জন। আচ্ছা ঠিক আছে, ওকে বললাম আমার বিশ্বাস হচ্ছে না, কারণ আজকে তো হওয়ার কথা না, তুমি ছবি দাও আমাকে। ও যখন ছবি দিল, ছবিতে দেখা যাচ্ছে যে 15 জন না, প্রকৃত ওখানে 25-30 জন। আমি তখন আগে একটু এই করলাম, ছোট ভাই আসলে একটু থাক করে বললাম যে তুমি যে বললা যে মাত্র 15 জন, এখানে আমি দেখছি 25-25 জন। তখন ও বলছে ভাই আমার মোবাইল সাংবাদিক। তার মানে আপনারা বুঝে নেন যে প্রকৃত যারা আন্দোলনকারী তাদের কিভাবে উত্থান হয়েছে। যাক আমি এটা নিয়ে প্রকাশ করছি। আমরা সবাই, আমাদের সরকার মাত্র 5 মাস বয়স। আমার মনে হয় বিগত 17 বছর এই দেশে যে অবস্থা করে রেখেছে স্বৈরাচার, আপনার দিনে জর্জরিত বিভিন্ন আপনার সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে অকার্যকর করে রেখে গেছে, এগুলো ঠিকঠাক করতেই তো বহুদিন লাগবে। সেখানে আপনারা 5 মাসও যদি সময় না দেন, তাহলে কিভাবে হবে? এই অপসাংবাদিকতা, মোবাইল সাংবাদিকতা যারা এইভাবে ইয়ে করছে, এটা ঠিক না। আমি আহ্বান জানাবো তাদের এসব অপপ্রচার থেকে বিরত থাকার জন্য। আমার কথা এটাই ছিল। সবাই ভালো থাকবেন। আমি আবারও বলছি, কেউ কষ্ট করবেন না, আমি আপনাদেরই লোক, আমি আপনাদের সাথে আছি, ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মানব কল্যাণ মন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমনকে। সাংবাদিক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের আজকের সংবাদ সম্মেলনের বিষয়বস্তু কি। হ্যাঁ, গত 5 মাসে বিভিন্ন অর্জন, সেই অর্জনের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ, সেবা ডিজিটালাইজেশন এবং দুর্নীতিমুক্ত জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন নীতি এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়নের অব্যাহত রয়েছে। এসবের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব জনাব খালেদ সিদ্দিকী। আমন্ত্রণ জানাচ্ছি জনাব খালেদ সিদ্দিকী। আপনারা জানেন যে মন্ত্রণালয়ের মাধ্যমে জাহাজে সরকারের যে কাজগুলো আছে, যে সমস্ত কাজগুলো আছে, যে সমস্ত কাজগুলো করছেন সেগুলো আগে যাবে। এটি হচ্ছে একটি দিক। আরেকটি হচ্ছে এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তারাও জানাচ্ছেন। এরপরে
প্রথমত আমার প্রত্যেক দিনের নিয়মিত কাজের অংশ হিসেবে তারা জানাচ্ছেন। এছাড়া আপনারা দেখেছেন যে প্রতিষ্ঠাতা হতে মন্ত্রণালয়ে যে পরিস্থিতিগুলো হচ্ছে যাতে করে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরপরে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রত্যেক মিস্ত্রির বিকাশ শেষ। আমরা সেই কাজগুলো শুরু করছি যে পিএমও বাংলাদেশ কাজে যে পেজ দেওয়া এখন এখন রিল্যাক্স লাগতেছে অনেকটা। পাশাপাশি প্রধানমন্ত্রী কোনো গুরুত্ব তো আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে তথ্যের কেন্দ্র করে এটি আমরা নিশ্চিত করতে চাই এবং প্রেমে পড়ে আছি তখন আমি বাসা আগে বলেছিলাম আজকে আরো বলছি এছাড়াও যাতে মানুষ রুমে থাকে কারণ হয়েছে এই প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত গত 5 বছর সরকার করছে যেহেতু সরকার কাজ শুরু করছে জনগণের জন্য আমরা নিশ্চিত করতে চাই জনগণকে জানাতে চাই এই জন্য সরকারের একটি পরিকল্পনা আছে শুধু পরিকল্পনা নয় সরকার সেটি বাস্তবায়ন করতে যাচ্ছে সেটি হচ্ছে জেলা তথ্য কর্মকর্তা তাদেরকে আরো বেশি ইনভলভ করা তাদেরকে আরো বেশি ক্ষমতায়িত করতে পারছে যাতে করে আরো বাড়ে গেল। যার যার ডিস্ট্রিক্টে যে সমস্ত ঘটনাগুলো শ্বশুর হচ্ছে বাসায় সংশ্লিষ্ট জেলা শ্বশুর বাসায় টায়ার টিউব লাগাই ফেলছে, যোগাযোগ করে একটি আকুরেট বাড়িতে পেতে পারে কমপ্লিট। যে কোনো বিষয় সম্পর্কে ঘটনা আরো সম্পর্কে বাড়ে গেল। জেলা তথ্য কর্মকর্তাদেরকে ক্ষমতায়িত করা হচ্ছে এবার একটা আরে বিষয় হ্যাঁ, এবার আসি আজকের শ্বশুর বাড়িতে তো টাইলস আছে, আমাদের তো বাথরুমে টাইলস নেই। যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল সেই করে একটা নির্বাচনী ইশতেহার যেটি বাস্তবায়ন করছে একই সঙ্গে বাড়িতে জুলাই সনদ যেটি সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেভাবে বাস্তবায়ন করছে সুতরাং 31 ডিসেম্বর এবং জুলাই জাতীয় সনদ এইগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে এখন এই বাস্তবায়ন করা আমরা কতগুলো বলেছি আশাটা আছে কিনা সরকার বাস্তবায়ন করছে কিনা এই কাজগুলো শ্বশুর মশাই আপনারা যেভাবে জানাবেন এখন টাইলস আপনারা নাই। যেভাবে জানবেন এবং যেভাবে জানাবেন এই সরকার তাহলে জনগণ জানতে পারবে যে কাজগুলি কখন হচ্ছে তো এই জায়গা থেকে আমরা এইটুকু আপনাদের সামনে তুলে ধরছি জনগণ সামনেই তুলে ধরা দায়িত্ব এরপর আপনাদের অনেকদিন তখন আগেই একদিন আমি সালাম দিচ্ছিলাম, তা আঙ্কেল এমন ভাবে তাকায় আছে যে আমাকে মানে আসলে চিনতে পারেনি, কারণ ওইখানে তো কেউ চশমা পরে থাকে না কেউ সচরাচর, আমাকে তেমন দেখেও নাই। একদিন দেখছি সোনালি এই বছরের আগে যখন কথা বলার সময় দেওয়া হতো। এবং এখনো তিনি পর্যন্ত ক্যাম্পেইন করছেন বিভিন্ন জায়গায় সেখানে মানুষ মানসিক কথা করছেন মানুষের সমস্যা কথা শুনছেন সমাধান দিচ্ছেন অবস্থা এটি আসলে কোথায় উন্নয়ন করতে অন্য কারণেও হতে পারে। বাংলাদেশে এখন জানি যে জেলা উপজেলা সংখ্যা 5টি বর্তমান সরকার পাঁচটি উপজেলা তৈরি করেছে তার আগে কিন্তু আমরা পছন্দ করি এই আপনারা জানবেন বাংলাদেশের স্বাধীনতা দিবস করে আরে এবং ইনশাআল্লাহ আল্লাহ এই হচ্ছে উন্নয়ন অনেক কারণ এটা আমাকে দ্রুত বুঝিয়ে দিচ্ছে আর এবার এই সরকার তো বয়সই প্রধানমন্ত্রী তারেক রহমান উনি যখন ক্ষমতায় উনি অলরেডি ডিক্লেয়ার করেছেন যে বাংলাদেশের 592 প্রত্যেকটাকে 100 বেড়ে উন্নীত করা হবে এই যে উন্নয়নের ব্যাপারে 592টা হাসপাতালে যদি 101 বেডের হাসপাতাল উন্নীত করা হয় তাহলে এখন আমাদের প্রশ্ন এই যে
ছিল তাহলে কি স্বাস্থ্য স্যার ক্ষেত্রে মার্ক আমাদের পাবা। পারবে? হ্যাঁ তাহলে দিবি। কোন ক্ষেত্রে কথা বলবেন, কোন জায়গাটা হইলো? এটা এবার আমরা মার্ক আসি কত? 4 মার্ক? আমরা রাষ্ট্রের কথা বলি সবসময়, অর্থনীতির কথা বলি সবসময়। এই যে আপনারা আজকে যাবেন এখান কত থেকে নম্বর? যাবেন, 4 মার্ক না রিপোর্ট 5 করবেন, মার্ক? রাষ্ট্রকে কিছু রিপোর্ট মনে করবেন, নাই। আমি খালি অর্থনৈতিক বলতে চাচ্ছিলাম অর্থনৈতিক ফাঁকি বিষয় করে। করতে হবে। যাই হোক যেগুলো 4 মানুষের নাম্বার সামনে হলে ঘটতেছে তুমি সেটা এখানে আপনি কি জানেন? 2-3 আমাদের পাবা। বুঝছো? অনেক জায়গা অবস্থিত, টেনশন নাই। অনেক 2-3 অনেক পাবা। জায়গা অবস্থিত। চাকরির 2 দরকার কিছু মাস নাই। পাবা, 3 পাইতে পারো। যে সমস্ত কারণ তুমি জ্ঞান অ্যান্সারটা অবস্থিত জাস্ট আছে লেখো। আপনার ঘটা করে বাকি সব লিখছো। আমাদের ম্যাথে অনেক জায়গা মার্কসে অবস্থিত আছে। প্যাটার্ন আকারে। বুঝছেন ম্যাডাম? বাংলাদেশে হুম? আমাদের পারিবারিক উদ্যোগে এই জায়গাগুলি বাংলাদেশ মারাত্মক অবনতি ঘটেছে, অবক্ষয় ঘটেছে, ফাঁকি বাজবে। অবক্ষয়। এটা আমাদের অন্যান্য সকল অঞ্চলকে ম্লান করে দিচ্ছে। আমার ধারণা আপনারা এখানে যারা আছেন, ভাই আছেন, বোন আছেন, মা আছেন, বাবা আছেন, আপনারা প্রত্যেকের দেখলাম পরিবারে বড় আবার হচ্ছেন, আমাদের আপনারা হবে। আপনাদের সন্তানদেরকে দেখছেন, আপনাদের সামনে হতে সন্তানদেরকে নিয়ে আসছেন। সত্যি সত্যি যে সোশ্যাল মিডিয়া একটা নেতিবাচক প্রভাব কিন্তু আছে। কও তো সোশ্যাল এই মিডিয়ার সারা নেতিবাচক সারা বছর প্রভাব পড়ছেটা কি? আমরা যারা বড় হ্যাঁ? হয়েছি, আমরা যারা বাবা হয়েছি, মা হয়েছি, আমরা বড় ভাই হয়েছি, আমাদের সারা সামনে বছর এটা কি নামান দিতে করলাম? রাখতে পারবে। এই আপনারা খেয়াল করেছেন কিনা, বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব কি অবস্থায় কেন পারি নাই? দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, এটা আপনারা জানেন। তিন বড় 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 বলা হয়েছে। দুটো কাজ করতে লাগবে, সরকারকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে মানুষের যে জীবন মান কেন উন্নয়ন, আমার মতো সেটি চশমা লাগতে অর্থনৈতিক চাচ্ছেন? দিক থেকে বলেন, রাজনৈতিক এমন দিক থেকে বলেন, এই যে মানুষের সামাজিক পারিবারিক মূল্যবোধ, এই জায়গা হচ্ছে মানুষকে ফিরিয়ে আনার উন্নয়ন ঘটানো, এই জায়গা বেশি জোর দিচ্ছেন, কাজ করার চেষ্টা করছেন। কারণ এই উন্নয়ন ছাড়া অন্য কোনো উন্নয়ন হবে না, অন্য যদি ক্ষেত্রে উন্নয়ন হবে না, যদি না আমরা আমাদের কি মানসিক অবস্থা? করতে না পারি, যদি আমরা আমাদের পারিবারিক মূল্যবোধকে উদযাপন করতে না পারি, তাহলে অন্য কোনো উন্নয়নের অন্য কোনো যদি টেকসই হবে কিনা এটা নিঃসন্দেহে আমরা এই কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখবেন এই জায়গাগুলোতে জোর দিচ্ছেন। একটা বিষয়, সরকার যারা পরিচালনা করতে চান তারা অবশ্যই নাগরিকদের প্রতি দায়িত্ব পালন করবে। কিন্তু নাগরিকের যে দায়িত্ব নাই সরকারের প্রতি, তো ভাইস ভার্সা, এটা হচ্ছে একে অপরের পরিপূরক। সরকার যেমন নাগরিকদের প্রতি তার দায়িত্ব পালন করবে, কোনো অজুহাত দিয়ে পিছিয়ে পড়বে না, একই সঙ্গে সরকারের প্রতি নাগরিকের কিছু দায়িত্ব আছে। এই জায়গাগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চোখে আঙুল দিয়ে দেখিয়ে চেষ্টা করছেন। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া মানে কিন্তু উনি কখনোই দেখবেন এই টেলিভিশনের সামনে দাঁড়িয়ে কিংবা মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলছেন না, এটা করুন এটা করুন। উনি যেটা বলছেন উনি নিজে করছেন, উনি কাজটা নিজে করছেন, তারপরে সেই সুন্দর দৃষ্টান্ত উপস্থাপন করছেন। আমি জানি না আপনি বুঝতে পেরেছেন কিনা। আমি সম্ভবত 1 মাস আগে আর্মি স্টেডিয়ামে করেছিলাম, প্রায় 22,000 শিক্ষার্থী ছিল, ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। তো সেই সেই অনুষ্ঠানে যখন সবাই ছিলেন, শিশুরা ছিল, আমাদের শিশুরা ছিল, গ্যালারিতে বসা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী গ্যালারি প্রদক্ষিণ করে ঘুরে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এই যাওয়ার সময়, গ্যালারিতে যাওয়ার সময় একটা প্লাস্টিকের বোতল, একটা লিটার প্লাস্টিকের বোতল পাশে পড়া। তো মাননীয় প্রধানমন্ত্রী যেখানে যান কথা বলছেন, সেখানে ট্রাফিক নিরাপত্তা যারা থাকেন, ওখানে যারা মাননীয় প্রধানমন্ত্রী পাশাপাশি একটা প্লাস্টিকের বোতল নিচে পড়া ছিল, সেটা কিন্তু তুলে ফেলেছে। উনি যখন করেছেন তখন আরো কয়েকজন আছে, আরো কয়েকজন এই যে দীর্ঘ বক্তব্য না দিয়ে উনি যে কাজটা করছেন, এবং এটা যেহেতু টেলিভিশনে প্রচার হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটা নেতৃত্বের বার্তা। এই বার্তাগুলো এখানে তো আমরা যারা টেলিভিশনে কাজ করছি, যারা সাংবাদিকতা করছি, যারা পত্রিকায় লিখছি, এই বার্তাটা কি আমরা পৌঁছে দিচ্ছি? এটা না করে আমরা আসলে দোষ না, এটা হচ্ছে আমাদের এই রাজনীতি এটা চলে আসছে। এবং আমরা এই কারণেই আমরা বলি, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে রাজনীতির গুণগত পরিবর্তন করুন। গুণগত পরিবর্তনটা কি? এই যে আমরা বলি যে
অর্জন করবে এবং করা উচিত। আপনারা দেখেন হয়তো বা। এই যে কয়েকদিন আগে জাতীয় সংসদে আপনার বক্তব্য দেখেছেন। এই সংসদে আমরা অত্যন্ত ধারাবাহিক কথাবার্তা বলি, ইসলামের কথা বলি, সংবিধানের কথা বলি। আমরা প্রয়োজন বসি, কত লোক বসে আমরা জানি না। কিন্তু এই সম্প্রদায় আমার যে কথা বলছি, ওনারা যে বাজেট বক্তব্য দেবেন, সেই বাজেট বক্তব্যে সমাপনী অনুষ্ঠানে উনি বলেছেন, দুটো কথা আপনারা খেয়াল করবেন। উনি বলেছেন যে আমি জনগণের প্রতি আহ্বান জানাই। তিনি কিন্তু কাজটা এত করেছেন, তিনি বলেছেন যে আমরা যত্রতত্র ভোট দিতে চাই। এই কথাটা কি আপনারা পার্লামেন্টে শুনেছেন? এর আগে কখনো পার্লামেন্টে শুনেছেন? পার্লামেন্টে আমরা শুনেছি। আমরা অর্থনীতির কথা শুনেছি, রাজনীতির কথা শুনেছি, শিক্ষার কথা শুনেছি, হ্যাঁ, গান শুনেছি, অনেক বাদ্যবাদ্য শুনেছি। এই কথাগুলো আমরা শুনেছি। পার্লামেন্টে যখন উনি ওনার 350 জনের সামনে বাচ্চারা তুলে ধরলেন, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন, তাদের সামনে বলতে পারছেন তারা যদি নিজের এলাকায় এই কাজটা করে এবং আপনারা যারা সংবাদকর্মী আছেন, আপনারা যারা সাংবাদিক আছেন, সম্পাদক আছেন, দায়িত্বশীল মিডিয়া গণমাধ্যম কর্মী আছেন, আপনারা যদি এই বার্তাটাকে জনগণের সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে তুলে ধরতে পারেন, তাহলে আমরা মনে করি এই জায়গাটা হচ্ছে সম্মেলন। এই যে সরকারের সঙ্গে জনগণের যে সম্মেলনটা হচ্ছে, যে সৎ উদ্দেশ্যে, এই আজকে যদি একটা ভোট বাংলাদেশ হয়, এটাকে শুধুমাত্র বিএনপি কে জানা হবে। আপনারা যারা হলতে যারা বিএনপিকে সাপোর্ট করেন না, তারা নিশ্চিত অনেক লোক আছেন, আমি জানি আপনারা জনতাকে বিএনপিকে সাপোর্ট করতে পারেন। আপনারা এই বাংলার কথা বলছেন যে আপনি যাকে ইচ্ছা, উনি তো স্পষ্ট বার্তা দিয়েছেন সংবাদ কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা, যারা জনপ্রশাসনে রয়েছেন বার্তা, যারা সমাজে রয়েছে ধৈর্য থাকতে বার্তা, এটি হচ্ছে আপনারা যার যা ইচ্ছা যে দল করেন করেন, কিন্তু আমরা দেশের জন্য কাজ করছি, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য কাজ করছি। এই গঠন করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আর আপনার যে যে বিশেষ করে প্রশাসনে যারা আছেন এবং আপনাদের সম্পর্কিত যারা সেটা হতে পারে যে আপনার যদি কোনো বক্তব্য থেকে থাকে, সমর্থন থেকে থাকে, আসলে সেটা আমরা ভোটের রাস্তায় আমাদের প্রতিফলন ঘটাই। প্রতিফলন ভোটের রাস্তায় ঘটানো আপনি যদি আমাদের কাছে খবর করতে পারেন, চেষ্টা করবেন। তো উনি এই কথাটা বলেছেন। আরেকটা কথা বলেছেন পার্লামেন্টে, উনি একটা বড় বলেছেন, আপনি দেখেছেন কিনা, যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছি। আমি একটা কথা বলি, আপনি কিছু মনে করেন অন্য সংবাদ সম্বন্ধে অনেক ডিফারেন্ট হচ্ছে, তারপর আমি আমার মনে কথা বলে আপনাদের বলতে চাচ্ছি যে এই যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, মানে প্রধানমন্ত্রী যে সংসদীয় কথাটি বলেছেন, কেন বলেছেন, এটি কি একটি বার্তা নয়? এবার আমরা খেয়াল করেছেন, আমরা কয়েকটা পত্রিকায় কয়েকটা টেলিভিশনে এই কথাটা নিয়ে আমরা এই কথাটা কি ওখানে কি আপত্তি করেছেন? ওটা কি একটা ধরাটা কি আপত্তি করার জন্য বলেছেন? এইটা নিয়ে কি আমরা কথা বলেছি? আমরা সেটা না বললে এই জন্য কি আসলে স্বচ্ছ হয়। আপনারা যারা সংবাদকর্মী, সরকারে যারা রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্য যদি স্বচ্ছ হয়, তাহলে আমরা দেখবেন আসলে একসঙ্গে আমরা এগিয়ে যাবো। মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশের কথা বলছেন, উনি যে বলছেন যে এই যে সরকার আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এমন ছড়া, এমন গল্পের বাংলাদেশ, এমন ছড়ার বাংলাদেশ, এমন মূল্যবোধের বাংলাদেশ যদি আমরা করতে পারি, তাহলে আমার ধারণা আমরা ভারত থেকে যাবো, ভারত থেকে যাবো। এটা তো আমরা করতে পারি। আরেকটা কথা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেখেছেন কিনা, এটি হচ্ছে গুণগত রাজনৈতিক পরিবর্তনের অংশ। সেটি হচ্ছে আগে আমরা দেখেছি যে সংসদীয় যেমন সংবাদ সম্মেলনে হোক কিংবা জনসভায় হোক, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট বন্দনা। তার খেয়াল করে দেখেন প্রত্যেকে যদি শুধুমাত্র এবার বন্দনা করা হয়, যে সংসদের আগে কথা বলতে 1 মিনিট কত লক্ষ কোটি টাকা যায়, তার মধ্যে বন্দনা করে কত কোটি টাকা আমরা সংসদে নষ্ট করেছি, মানুষ নষ্ট করেছি, খেয়াল করি আমরা করেছি না? মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন সেই জায়গা থেকে বেরিয়ে সেই যে অপসংস্কৃতি, ওই জায়গা থেকে বেরিয়ে আসছেন, বন্দনা করার সুযোগ নেই। আরে ভাই, একটা লোককে যদি 5 মিনিট বন্দনা করে মানুষের সামনে উপস্থাপন করতে হয়, তাহলে আর সেই লোকটা এত গুরুত্বপূর্ণ কেন? আরে ভাই, যে লোকটা গুরুত্বপূর্ণ না, তাকে গুরুত্বপূর্ণ করে তুলতে গেলে তো অনেক কথা বলতে হয়। আমার এই কথার সঙ্গে হয়তো অনেকে ভিন্ন মত ফিল করবেন। যদি এত
ভিতর থেকে আমরা বেরিয়ে আসছি যে আমি একটু স্থানে আমার অভিজ্ঞতার কথা বলি। আমি দেখেছি আগে আরো এক সংস্থানের কথা বলি। আমরা যখন বিভিন্ন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখতে পাই, ঢাকার বাইরে যাই, বিভিন্ন জেলায় যাই, উনি এরা বলেছেন যে ওনাকে যখন বলা হয় এখন বক্তব্য দিবেন, দুই একটা কথা বললেই যাচ্ছে। তিনি উঠে এসে বলছে যে আপনারা কি আমাকে চেনেন না, আমি আপনাদের জানি না। বলে উনি কথাটা শুরু করেন। এইটা পূর্ণাঙ্গ দর্শন নেই। তো আমি মনে করি এটাও একটা গুণগত একটা পরিবর্তন। আরেকটা পরিবর্তনের কথা বলি। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে ৫ মাস হলো, এই ৫ মাসে আপনারা দেখবেন প্রত্যেকটা মাসে কমপক্ষে ২ থেকে ৩টা জেলা উনি বাইরে সফর করছেন। এর কারণটা কি? উনি জনমানুষের কাছে জনমানুষের কাছে মানুষের সমস্যাটা কাছ থেকে দেখতে চান, বুঝতে চান, ওদের সঙ্গে কথা বলে ওনার সমস্যাটাকে আইডেন্টিফাই করে সেখানে কিভাবে সম্ভাবনাটা তৈরি হয়, সেটাকে কিভাবে সমাধান করা যায় সেই ব্যবস্থাটা করছেন। সুতরাং এটা একটা পরিবর্তন যে উনি নির্বাচিত হয়েই ঢাকা শহরে মানে এই উনি এমন একটা জায়গায় বসে পড়ছেন না, জনগণ কিছু বিচ্ছিন্ন হচ্ছে না, উনি নিজেকে বিচ্ছিন্ন রাখছেন না। উনি প্রত্যেক সপ্তাহে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কোথাও না কোথাও আর আমি আপনাদের আর বেশি কিছু নেব না। এই কথাগুলি বলার কারণটা হচ্ছে এই কথাগুলি বলার জন্য আমার কারণটা হচ্ছে আজকে যে উনি আপনাদের সামনে ৫ মাসে নির্বাচন আমরা কি কি সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে এগুলো আপনাকে বলবো। কিন্তু আমি আপনাদের সামনে শুধুমাত্র যে রাজনৈতিক গুণগত পরিবর্তন যেটা আছে, রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক অপসংস্কৃতি যে সেখান থেকে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি, সেখানে আপনাদের সহায়তা চাই। আমরা চাই আপনারা রাজনীতি নিয়ে অবশ্যই রিপোর্ট করবেন, অর্থনীতি নিয়ে রিপোর্ট করবেন, কিন্তু ওই যে সংসদে যে কথাটা বলেছেন সেটা নিয়ে কথা বলি। আমরা কেন সেই একটা আমরা কেন ও আরেকটা বিষয় আমরা দেখি প্রাণীর দিক থেকে এই যে প্রাণী কুকুর বিড়ালদের তো আমরা এমন অবস্থা আমরা জানি না আমাদের কি অবস্থা, মানুষ তো আমরা দাবি করি তো আমাদের তো কুকুরকে মানুষ হতে অনেক জন্য এমন অবস্থা আছে না, তো হতে পারে না বলে মানুষ মনে করে আরে আমি তো মানুষের তো কোনো দাম নাই, মানুষের তো কোনো নিরাপত্তা নেই বা কিছু করি অবস্থাটা আমার দাঁড়িয়েছিল হয়তো বা যেখানে মানুষের কোনো নিরাপত্তা ছিল না, মানুষের কোনো মূল্য ছিল না, সেখানে তো কুকুর বিড়াল ঠিক মতো থাকবে কিনা, প্রাণী ঠিক মতো থাকবে কিনা, হাতি বা ঠিক মতো থাকবে কিনা, বাঘ ঠিক মতো থাকবে কিনা, এটার অবস্থা তো এটা তো মানুষ চিন্তাই করতে পারতো না। কিন্তু এই জায়গাটা তো খুব বেশি কনসেন্ট্রেট করছেন। আপনারা দেখবেন যে উনি পশু প্রাণী সংরক্ষণের জন্য এই কাজটা করছেন। আমি একটু জিজ্ঞেস করছি কি কারণে এটা অনেক কিছু কথা বলেছেন, একটা কিছু দেখেন মানুষের প্রতি মানুষের প্রতি মানুষ যদি জুলুম করে প্রতিবাদ করার সুযোগ পায় কিংবা তার পক্ষে কেউ কথা বলে আরে এই যে বন্য প্রাণী এটা তো একটা প্রাণ, তারা তো কষ্ট পায়, পক্ষে দাঁড়াবে না, সরকারকে দায়িত্ব না। আমি বললাম এই যে আমি আপনাদের সামনে এই কারণে এই গুণগত পরিবর্তনের মধ্যে কথা বললাম। আমি আশা করি এই সমস্ত সামাজিক ইস্যুগুলো পারিবারিক ইস্যুগুলো আপনাদের টেলিভিশনে আপনাদের রিপোর্টিং যথাযথ হতে হবে। এটা বলে আমি আমার শেষ করার আগে খালি আমি একটি কথা বলছিলাম, এটা কিন্তু প্রথমবার জানিয়েছিলাম, আমি বলেছিলাম আমার চোখে যেটা অর্জন মনে হচ্ছে সেগুলো বিস্তারিত মাধ্যমে বলবেন। আমার কাছে সাম্প্রতিক সময়ে বিশেষ করে গত আনুষ্ঠানিক যে অনুষ্ঠানটা হয়েছিল আমাদের সামনে প্রেস কনফারেন্স হয়েছিল, তারপরে আমি যখন জানিয়েছি এই সময়ের মধ্যে ধরেন ১.৫-২ বছরের মধ্যে আমার কাছে অন্যতম একটা বড় অর্জন মনে হয়েছে যে বাজেট। এবং আপনারা দেখবেন যে বাজেট দেওয়া হলে আমরা দেখেছি এই একদিন আগে ২ দিন আগে কিছু জিনিসপত্র স্টক করে রাখা হতো, বাজার হওয়ার পরে ওগুলো মার্কেটে ছেড়ে দেওয়া হতো, সেগুলো দাম শুরু করে বেড়ে যেত। এবার আপনারা খেয়াল করেছেন কিনা এবারের বাজেটে দেওয়ার পরে একটা জিনিসের দামও বাড়েনি, বোঝা যায়নি যে বড় একটা কিছু হয়েছে। কিন্তু এবং এটাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জীবন বান্ধব বাজেট। কেন বলেছেন জীবন বান্ধব বাজেট? দেখেন এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কোনোটার দাম বাড়েনি, আবার স্বাস্থ্যের ক্ষেত্রে সেই ক্যান্সারের ট্রিটমেন্ট বলেন, ডায়ালিসিস ট্রিটমেন্ট বলেন, ট্রিটমেন্টগুলো বলেন, এগুলোর ক্ষেত্রে দাম অনেক কমানো হয়েছে। তো বিভিন্ন সময় আমরা তাদেরকে বিভিন্নভাবে
সমাজের আপনাদেরকে ধন্যবাদ। আমি একটু ভিন্ন বিষয়ে কথা বললাম। আমি আরেকবার আহ্বান জানাই আপনারা এই বিষয়গুলো, কারণ যেহেতু আমরা এই সমাজে বেড়ে উঠেছি, আমরা এই সমাজের সন্তান। সুতরাং আমাদের প্রত্যেকের যদি সতর্ক হই, তাহলে আমাদের সামাজিক পারিবারিক মূল্যবোধগুলো ফিরে আসবে। ফিরে আসতে দেখবেন যে আমাদের আরো অনেক কিছু, অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের কথা। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যতম মুখপাত্র জনাব সালেহ সিদ্দিকীকে। সম্মানিত উপস্থিতি, দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ এবং 24-এর গণঅভ্যুত্থানে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর। জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় আসা বর্তমান বিএনপি সরকারের প্রতিটি মন্ত্রণালয় ও সেক্টরে নির্বাচনী ইশতেহারের মূল অঙ্গীকারগুলো ধরে ধরে বাস্তবায়ন করা হচ্ছে। গত 5 মাসে বর্তমান সরকারের বিভিন্ন অগ্রযাত্রার বিস্তারিত তুলে ধরবেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যতম মুখপাত্র জনাব মাহদী আমিন। কথা বলছেন জনাব মাহদী আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা অবহিত আছেন জনগণের ভোটে নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে আজকের আয়োজিত এই সংবাদ সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদের সবাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সংবাদ সম্মেলন আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রেস উইংকে, মাননীয় প্রধানমন্ত্রী প্রেস সচিব জনাব সালেহ সিদ্দিক, অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার জনাব এস মাহফুজুর রহমান, উপপ্রেস সচিব জনাব জাহিদ হোসেন রনি, জনাব মুস্তফা লতিফুর হাসান, রয়েছেন প্রেস টিমের অন্যান্য সব মেম্বারবৃন্দ, মোহাম্মদ সুজিন মাহমুদ, জনাব সাহাদত হোসেন সাথী, জনাব আশরাফা ইমদাদ, জনাব এ কে এম নাজমুল হক, জনাব আব্দুল্লাহ আল মাহমুদ সামি সহ উপস্থিত। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজ 18 জুলাই, ঠিক 2 বছর আগে আজকের এই সময় আমাদের প্রিয় মাতৃভূমি এক রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী হয়েছে। ন্যায্য অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের কণ্ঠ স্তব্ধ করতে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী গুলি করে হত্যার পথ বেছে নিয়েছিল। রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে ওয়াসিম আকরাম, ঢাকায় ফারহানা ফাইয়াজ সহ অসংখ্য নিরপরাধ শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগে সে আন্দোলন পরিণত হয়েছিল সকল শ্রেণী, সকল পেশা, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের এক যার প্রবল জনরোষে ফ্যাসিবাদী শক্তি এই পথ পরিক্রমায় গণ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় এসেছে গণ অভ্যুত্থানে এবং গত 16 বছরে সবচেয়ে বেশি মামলা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বের গণতান্ত্রিক সরকার। আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সকল শহীদকে এবং মহান আল্লাহর দরবারে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি এবং সেই আত্মত্যাগের আদর্শে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মাত্র 150 দিন অর্থাৎ 5 মাস পূর্ণ হয়েছে। সময়ের পরিমাপে এটি হয়তো খুব দীর্ঘ কোনো সময় নয়, কিন্তু একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি জিনিস জনগণের প্রতি দেওয়া অঙ্গীকারের বাস্তবায়ন, প্রতিটি মুহূর্তেই দায়িত্ব ও জবাবদিহিতা পালনের পরীক্ষা, আর প্রতিটি পদক্ষেপ মানুষের আস্থা অর্জনের। এই অল্প সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই সরকারের প্রতিটি উদ্যোগ, প্রতিটি অর্জন, প্রতিটি সংস্কার এবং প্রতিটি চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করাকে আমরা নৈতিক দায়িত্বশীল। আমরা চাই জনগণ হোক সরকারের কাজের প্রকৃত মূল্যায়নকারী। তাদের আস্থা, সমর্থন ও গঠনমূলক মতামতেই আগামী দিনের পথ চলার সরকারের সবচেয়ে বড় প্রেরণা। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে
পরিশ্রমের মাঝেই তিনি মানুষের আস্থার চূড়ায় অবস্থান করছেন। গত 5 মাসে জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন, ইশতেহারের আলোকে সব শ্রেণী পেশার মানুষের স্বার্থ রক্ষা, স্বল্প সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় অনবদ্য সফলতা, জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের সর্বোচ্চ অগ্রাধিকার এবং গণমানুষের প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব, এই বহুমাত্রিক অর্জনের 5টি দিক দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের উদ্বোধন করেছে। একই সঙ্গে একটি মানবিক, বৈষম্যহীন, নিরাপদ, মেধাভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের পথকে সুগম করেছে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর সরকার মূলত গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয় সাশ্রয়ী ও দুর্নীতিমুক্ত পর্যালোচনা নিশ্চিত করে সরকারের সুশাসনের দৃঢ় বার্তা। একই সাথে সাম্প্রতিক বন্যা দুর্গতদের পুনর্বাসন, বিপর্যস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিভিন্ন ধরনের পুনর্নির্মাণ চলমান রয়েছে। 5 মাসের সংক্ষিপ্ত সময়ে অর্জিত সাফল্যকে ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে জনগণের প্রতি সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। বিগত 5 মাসে আমরা দেখেছি প্রতিটি মন্ত্রণালয়ে দৃশ্যমান সাফল্য এসেছে। এই সফলতাগুলোকে আমরা মোটা দাগে 5টি বৃহৎ অর্জনে বিভক্ত করতে পারি। এখন আমরা সরকারের 5 মাসে বহুমাত্রিক অর্জনের এই 5টি দিক আপনাদের সামনে উপস্থাপন করছি। 1. জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন। দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত জনগণের এই প্রতিনিধিত্বমূলক সরকার দেশ পরিচালনায় সর্বস্তরের মানুষের আস্থাকে ধারণ করে এগিয়ে চলেছে। এই ব্যবস্থায় রাষ্ট্রীয় জবাবদিহিতা, প্রশাসনিক স্বচ্ছতা, বাক স্বাধীনতা, মানবাধিকার রক্ষা এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠার প্রতিটি প্রতিশ্রুতি অত্যন্ত দৃঢ়তার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রক্ষা করা হয়েছে। বিগত 2014 সালের ভোটারবিহীন একতরফা নির্বাচন, 2018 সালের আগের রাতের নির্বাচন এবং 2024 সালের একপাক্ষিক জামি নির্বাচনের কারণে রাষ্ট্র ক্ষমতায় জনগণের প্রতিনিধিত্ব দীর্ঘকাল অনুপস্থিত। অবশেষে 2026 সালের 12 ফেব্রুয়ারি আপামর জনসাধারণ অংশগ্রহণে অনুষ্ঠিত একটি অবাধ, স্বতঃস্ফূর্ত ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর জনগণ ফিরে পেয়েছে তাদের অধিকার এবং সরকার ও জনগণের মধ্যকার পারস্পরিক গভীর আস্থা ও নির্ভরতাই আজ এই রাষ্ট্র ব্যবস্থাকে একটি প্রকৃত কল্যাণমুখী গণতান্ত্রিক সরকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমরা কয়েকটি উদাহরণ হিসেবে যদি দেখি, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 19 দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্যদিবসের মধ্যে সম্পন্ন করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের নতুন অধিক স্থাপিত হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় ডেথ প্রেফারেন্স ও আপিল অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির পর মাত্র 1 মাসে 10টি রায় ঘোষণা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘ 45 বছর ধরে পলাতক ছিলেন। বর্তমানে তিনি সেনা হেফাজতে আছেন। এটি গোয়েন্দা সংস্থার একটি অভূতপূর্ব সাফল্য। বহুল আলোচিত তনু হত্যা মামলার আসামি এবং শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিকে পার্শ্ববর্তী দেশ থেকে গ্রেফতার এবং দেশকে প্রত্যর্পণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকেও ইন্টারপোলের সহযোগিতায় দুবাইতে গ্রেফতার এবং দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা চলমান। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে জাতীয় সংসদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন পাস। সন্ত্রাস বিরোধী আইনে কোন রাজনৈতিক দল বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধানকে সম্পৃক্ত করে জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাস এবং ফ্যাসিবাদী সেই অপশক্তি আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে আমাদের একটি প্রাতিষ্ঠানিক এবং সংসদীয় সিদ্ধান্ত গ্রহণ। আদালতে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকার কাছে প্রত্যাবর্তনের যে বিষয় সেটি প্রক্রিয়াধীন। সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে বিদ্যুৎ ব্যবহারের প্রিপেইড মিটারে ধার্যকৃত অতিরিক্ত মাসিক চার্জ গ্রামীণ স্বাস্থ্য সেবা জোরদার
উন্নীত করা। সামনে বললাম না প্রতিটি মানে ইউনিয়ন ও শহরের প্রতিটি ওয়ার্ডে থাকবে স্বাস্থ্য ইউনিট, যেখানে পাওয়া যাবে প্রাথমিক চিকিৎসা সেবা। উপজেলা হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধা সহ জরুরি বিভাগ, ইনডোর ও আউটডোর সেবা এবং আধুনিক প্যাথোলজি সুবিধা সার্বক্ষণিক চালু। প্রতিটি ইউনিয়নে প্রাথমিক হেলথ কেয়ার ইউনিট গঠন এবং ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু। সংসদীয় কার্যক্রমের প্রথম 25 কার্যদিবসের মধ্যে অভূতপূর্ব দ্রুততার সাথে জনস্বার্থ ও রাষ্ট্রীয় সংস্কার সংশ্লিষ্ট 94টি বিল পাস, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের গৃহীত অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর। যৌথ বাহিনীর উদ্যোগে ইতিমধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সুলতানপুর, যেটা দীর্ঘদিন ধরে সরকারের নীতির বাইরে গিয়ে, সেখানে আমরা দেখেছি কিভাবে সন্ত্রাসের নামে কর্মকাণ্ড পরিচালিত হতো। সেখানে অভিযান চালিয়ে কোনো প্রাণহানি ছাড়াই এলাকা থেকে সন্ত্রাস মুক্ত করা, যার প্রভাব আমরা সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে দেখতে পাচ্ছি। পরিবেশ সুরক্ষায় দেশ জুড়ে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের বিশাল সামাজিক কর্মসূচি। ঢাকাকে দূষণমুক্ত করতে প্রাথমিকভাবে 250টি সর্বাধুনিক পরিবেশ বান্ধব বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক ও গতিশীল করতে বেশিরভাগ গুরুত্বপূর্ণ এলাকাকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির ব্যবহার শুরু। চট্টগ্রাম বন্দরের স্বয়ংক্রিয় কার্গো রিলিজ ব্যবস্থা চালু এবং ঢাকার যানজট নিরসনে 4টি আন্তঃজেলা বাস টার্মিনাল মহানগরের বাইরে সুপরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থাপনার ফলে মূল্যস্ফীতি হ্রাস পেয়ে এখন 8.71% এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে $36.58 বিলিয়ন রূপান্তর। বৈদেশিক রেমিটেন্সের পরিমাণ বাড়ছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। প্রবাসীদের গভীর আস্থার প্রতিফলন হিসেবে গত মার্চ মাসে রেকর্ড পরিমাণ $3.75 বিলিয়ন রেমিটেন্স এসেছে। আপনারা জানেন, বিদেশে শ্রমশক্তি রপ্তানি শুরু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়। সেটিকে ধারণ করে প্রবাসী কার্ডকে প্রাধান্য দিচ্ছে সরকার। রাষ্ট্রীয় অপব্যয় রোধে মন্ত্রিসভার সদস্যরা তাদের জন্য বরাদ্দকৃত শুল্কমুক্ত গাড়ি ক্রয় এবং সরকারি ফ্ল্যাট সুবিধা দেওয়ার প্রথা প্রত্যাখ্যান করেছে। একটি বড় অর্জন আমরা যদি তৃতীয়ভাবে দেখি, ইশতেহারের আলোকে সব শ্রেণী পেশার মানুষের স্বার্থ রক্ষা করা। মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে সব শ্রেণী পেশার মানুষের স্বার্থ পরিবর্তনের যে যুগান্তকারী অঙ্গীকার করেছিলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণের পর ভোটের তারিখ শুকানোর আগেই তার বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি মানুষের দেওয়া এই ম্যান্ডেটকে ক্ষমতা হিসেবে নয়, দেখতে চান দেশ পরিচালনার দায়িত্ব হিসেবে। তিনি দীর্ঘকাল ধরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য চলেছেন, তার সেই চেষ্টা ও রূপকল্প বারবার প্রদর্শিত হয়েছে সরকারের কর্মসূচি। তাই নির্বাচনের ইশতেহার বাস্তবায়নের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদানের মাধ্যমে জনবান্ধব সরকার প্রমাণ করেছে যে এটি প্রকৃত অর্থেই সাধারণ মানুষের কল্যাণকামী ও অধিকার আদায়ের সরকার। নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কৃষক কার্ড, ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড বিতরণ শুরু হয়েছে। প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালু হচ্ছে। প্রাথমিকভাবে ভিন্ন ভিন্ন কার্ড প্রদান করা হলেও সামনের দিনগুলোতে সমন্বিতভাবে একটি ইউনিভার্সাল কার্ড প্রদানের উদ্যোগ থাকবে। সরকার গঠনের 1 সপ্তাহের মধ্যেই 12 লাখ ক্ষুদ্র কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মকুব করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। নারী ও তরুণদের অগ্রাধিকার দিয়ে সহজ শর্তে তাদের জন্য ঋণ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়। আইটি খাতকে চাঙ্গা করতে এবং ফ্রিল্যান্সারদের সামাজিক স্বীকৃতি দিতে 2 লাখ পেশাদার ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় আইটি কার্ড প্রদানের নিম্ন আয় ও সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তায় 55 লাখ পরিবারকে মাত্র 15 টাকা কেজি দরে চাল সরবরাহ নিশ্চিত করা হয়। সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের উপাসকদের জন্য মাসিক বিশেষ ভাতা ব্যবস্থা চালু রয়েছে। সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিনামূল্যে স্কুল ড্রেস এবং পরিবার বান্ধব পাঠ্যের স্কুল ব্যাগ প্রাথমিক পর্যায়ে ক্লাস 1 থেকে পর্যায়ে 5 পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত ঘোষিত হয়েছে। শিশুদের মানসিক বিকাশ, সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ তৈরি করতে নতুন করে স্পোর্টস
Good night.